প্রেস কনফারেন্স করবো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে 5:30 আমরা আসতে পারিনি বলে দুঃখিত। 5:30 আসতে পারিনি বলে আমরা দুঃখিত, কারণ পার্লামেন্টারি পার্টির মিটিং আমাদের প্রায় সাড়ে ছয়টা, প্রায় 6:30 পর্যন্ত চলেছে। 6:30 পর্যন্ত চলেছে। নেমে আসলে নামাজ পড়লাম। তো 6:30 পর্যন্ত চলার কারণে আমাদের টাইম রিশিডিউল করেছি 7টায়। তার মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে বললেন যে তারাও আসবেন, তারাও থাকবেন। তো সেই জন্য আমরা আর একটু দেরি করেছি। আপনাদের অনেক কষ্ট হয়েছে বলে আমরা দুঃখিত। আজকে আমরা দুটো বিষয়ে কথা বলবো। একটা বিষয় হলো পার্লামেন্টারি পার্টি মিটিং হয়েছে। আপনারা সভাপতি জানতে চাচ্ছেন বা উদ্গ্রীব আছেন যে পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে কী হয়েছে। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে আজকে 7 জন মাননীয় মন্ত্রী তারা প্রেজেন্টেশন দিয়েছেন। তারা তাদের মন্ত্রণালয় সম্পর্কিত অগ্রগতি, সমস্যা কী এবং তার সমাধানের রাস্তা কী, আর কী কী করেছেন গত 1 মাস 20 দিনে, সেই বিষয়গুলো তুলে ধরেছে। তো সেক্ষেত্রে 7টি মন্ত্রণালয়ের মধ্যে প্রথমত শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলেছি। শিক্ষা মন্ত্রণালয়ে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো, শিক্ষা মন্ত্রণালয়ে যেসব সিদ্ধান্ত হয়েছে তা হলো এই, যেসব ভুল ত্রুটি ইতিমধ্যেই আমাদের কারিকুলামে সংযোজিত হয়েছে সেগুলো যেমন বর্জন করা, একই সময় কারিকুলাম আপডেটেড করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষা কর্মমুখর এবং কাজ শিখাবে এবং একটা মানুষ কাজ করে বেঁচে থাকতে পারে এবং রিয়েলি শিক্ষিত হতে পারে এমন কর্মসূচি প্রণয়ন করার জন্য, এমন কারিকুলাম প্রণয়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। আর প্রাথমিক শিক্ষার ব্যাপারে বলেছেন যে একজন শিক্ষক একটি ট্যাব সেই হিসেব করে এবং হ্যাপি লার্নিংয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করা এবং মিড ডে মিল চালু করা। এবং মিড ডে মিল চালু করার ক্ষেত্রে 2-1টা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে। দ্বিতীয়ত হলো আমাদের এরপরে আমরা আলোচনা করেছি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে হসপিটালগুলো আপডেটেড করা, হসপিটাল ইকুইপমেন্টস দেওয়া এবং হসপিটালে ওষুধ সরবরাহ করা। একই সাথে এই যে যক্ষা কী বলে হাম এবং আমাদের এখন যে করোনার শুরু হয়েছে, ডেঙ্গু শুরু হয়েছে, তা হামের ব্যাপারে তারা অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে এবং সব উপজেলায় হামের কার্যক্রম চলছে এবং হাম মোটামুটি একটা পর্যায়ে সীমিত হয়ে আসছে। 2-1 যে এখনও মারা যায়নি বা 2-1 যে এখনও মারা যাচ্ছে না তা নয়, তবে এটা সম্পূর্ণ বিগত সরকারের একটা কার্যক্রমের ফসল, যা তারা হামের টিকা আনেনি এবং হামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার নির্দেশে। দ্বিতীয়ত যেটা হয়েছে তা হলো ডেঙ্গি প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশেষ করে বরিশাল অঞ্চলে, যাতে ডেঙ্গুটা আমরা পর্যায়ক্রমে ডেঙ্গুটা যেন প্রভাব বিস্তার না করতে পারে তার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম নেওয়া হয়েছে। এটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সাথে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য যেসব কাজ করা দরকার বলে তিনি মনে করেছেন বা মনে করে সেই সব কার্যক্রম হাতে নেওয়ার জন্য তিনি বলেছেন এবং অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য বিষয়ে। তারপরে 3 নম্বরে আমরা আলোচনা করেছি আমাদের যোগাযোগ মন্ত্রী কথা বলেছেন। চীনে হাসপাতালের ব্যাপারে চীনের সাথে 5টা চুক্তি হয়েছে ইতিমধ্যে, 1000 বেডের 5টা, এবং এর মধ্যে নীলফামারীতে একটা হবে। আর ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে কমপক্ষে এর মধ্যে 1টি হসপিটাল হবে শুধুমাত্র মেয়েদের জন্য, এবং কমপক্ষে আবার যদি 2টি হয় তাতে কোনো অসুবিধা নেই, মেয়ে এবং শিশুদের জন্য করা হয়েছে এবং সেভাবে কার্যক্রম চলছে। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে তো কথা বললাম। তারপরে হলো আমাদের যোগাযোগ মন্ত্রী কথা বলেছেন যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে। তাতে তিনি প্রথম যেটা উল্লেখ করেছেন যে 2টা ঈদেই আমাদের যাত্রা ওই রকম আগের মতো যেরকম ছিল সেরকম হয়নি, যানজট নিরসন করার চেষ্টা করছেন। আর ইতিমধ্যে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের কাজ হাতে নিয়েছেন, 4 লেন অনেকগুলো রাস্তা করার চেষ্টা করেছেন, অনেকগুলো ব্রিজ করবেন, এগুলো প্রোগ্রাম দেওয়া হয়েছে এবং এগুলো প্রোগ্রাম দিয়েছে। ঢাকা সিলেটের কার্যক্রমের হাতে নিয়েছেন। এরকম অনেকগুলো কাজ আপনারা জানেন। 2 মাস 10 দিনে আমরা কতগুলো প্রোগ্রামে নিয়েছি, কিন্তু প্রোগ্রাম নেই শুধু। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের ইশতেহারে যেসব কথা বক্তব্য ছিল তা আমরা বাস্তবায়ন করার জন্য অনেকখানি এগিয়ে এসেছি। যেমন ফার্মার্স কার্ড, কি মহিলা
মানে নারীদের ক্ষমতায়নের জন্য মানে কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে ধরেন কৃষকের ঋণের সুদ মুক্ত করে এগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং এগুলো চলছে চলমান। এবং কোনো সরকারি পৃথিবীতে সাথে যা মানে আছে কিনা আমি জানা নেই, আপনারা জানলে হয়তো বলবেন, যে কোনো সরকার বাস্তবায়নের জন্য তার ইশতেহারের কার্যক্রম 100 দিনের মধ্যে কাজ শুরু করেছে এবং কাজের অনেকখানি এগিয়ে নিয়ে গেছে, পাইলট প্রজেক্ট করেছে। এটা আমরা করেছি এবং এটা আপনারা প্রকাশ করবেন বা প্রচারিত হবে আপনাদের মাধ্যমে, সেটা প্রত্যাশা করি। তাই সুতরাং রোডসের অনেক কাজ হয়েছে, যোগাযোগ পানি উন্নয়ন মানে ওখানে নৌ পরিবহনের কার্যক্রম হচ্ছে, সেখানে কন্টেইনার টার্মিনাল, চিটাং পোর্টের উন্নয়ন, মংলা বন্দর উন্নয়ন, এসব কার্যক্রম চলছে। একই সাথে আমাদের যে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন আপনারা দেখেছেন, পদ্মা ব্রিজ সম্পর্কে পদ্মা ব্যারেজ সম্পর্কে কথা বলেছেন এবং তিস্তা ব্যারেজের ব্যাপারে এটা অগ্রগতি একবারে দৃশ্যমান। আলহামদুলিল্লাহ যদি হয়, বাংলাদেশ যে ম্রিয়মান হয়ে গেছিলো এবং বাংলাদেশ যে একেবারে পানি শূন্যতায় খরায় ভুগছিল, তার থেকে আমরা অনেকখানি বেরিয়ে যাব। দুটো জিনিস হবে, একটা হলো পল্লী মানে হাইড্রো পাওয়ার হবে, আর 2 নম্বর হলো এই পানি দিয়ে সমগ্র বাংলাদেশে চাষাবাদের কার্যক্রম হবে এবং এটা বিশাল পরিবর্তন হবে বাংলাদেশের ইতিহাসে। এটা একটা অন্যতম বড় প্রজেক্ট এবং সেই প্রজেক্টটা বাস্তবায়ন যদি হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বাঁচার একটা রাস্তা পাবে। তারপর আমাদের কথা বলেছেন আইনমন্ত্রীর আগে কি বললেন, বিদ্যুৎ মন্ত্রীর কথা বলেছেন। বিদ্যুতের ব্যাপারে আমরা দাম বাড়িয়েছি। 66% মানুষের বিদ্যুতের কোনো দাম বাড়েনি। 66%, 66% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা, 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা, এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে 1% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো 2 টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। আপনারা জানেন, প্রথমত হলো বিগত সরকার যখন চলে যায়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন একদিনে ডলারের দাম বাড়িয়ে দিয়েছিল 7 টাকা। আপনাদের মনে থাকার কারণ মানে না থাকার কোনো কারণ নেই, কারণ তারা এই দেশ থেকে টাকাকে ডলার বানিয়ে দেশের থেকে ডলার পাচার করার চেষ্টা করছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শেখ হাসিনা ডলার রেখে গিয়েছিল 121 টাকা 22 টাকা, এখন বলতে 121 টাকা 22 টাকা আছে। কাজে এটা একটা বিরাট পরিবর্তন। কিন্তু 121 টাকা 22 টাকা যখন ডলার হয়েছিল, কত টাকা থেকে হয়েছিল তা কি আপনার মনে আছে? 82 টাকা থেকে হয়েছিল। 82 টাকা থেকে ডলার বেড়ে 121-22 টাকা করতে হয়েছে, প্রায় অলমোস্ট 40%, 45% বা 50% অলমোস্ট ডলারের দাম বেড়ে গেছিল। সেই চাপটা সকল কিছুর উপরে পড়েছে। সেই সব পড়ার কারণে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। যেমন আমাদের মেশিনারি ইম্পোর্ট করতে হলে দাম বাড়ে, যেমন সেই মেশিন হলো বিদ্যুতের মেশিন, সেই মেশিন হলো কয়লা, সেই মেশিন হলো এলএনজি, সেই মেশিন হলো তেল। অর্থাৎ সব কিছুতে দাম বাড়ার কারণে, সঙ্গত কারণে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। কাজে এটা হলো ইস্যু করলো। আপনারা যদি বলেন এটাকে অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন বা যেভাবে নেন সেভাবে বলেন। তবে আপনারা, আমাদের দেশে একটা অসুবিধা আছে কি, আমরা নেগেটিভ কথাটাকে বড় করে দেখাই মানুষকে, নেগেটিভ ভাইব তৈরি করে। স্বাধীনতা 54 বছর আমরা কিছু পাইনি, ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যদি পাই, আমরা সেইভাবে লিখি, আপনাদের কাছে অনুরোধ থাকবে সেভাবে আপনারা দেখায়। কারণ একটা এই গভর্নমেন্ট বসে, আমরা ধরেন আমরা গভর্নমেন্টে বসলাম, আমরা দাম বাড়ালাম, মানুষ অখুশি হলো, আমাদের কী লাভ হবে? আমরা কি বেনিফিট হবো এই দামটা বাড়াবার? কোনো বেনিফিট নেই। তা আমরা একটা মানুষকে, আপনারা যে কোনো একটা মানুষকে আমরা খুশি করবো কেন? আমি যদি খুশি করতে পারি, সেটি তো আমাদের কাজ। গভর্নমেন্টের, তারেক রহমান সাহেবের সরকারের ডিমান্ড মানে মূল প্রোগ্রাম হলো এটা, এই দেশে গণমানুষকে কল্যাণ করা, মুক্তি দেওয়া এবং একটা মানবিকভাবে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়া, মানে যাকে বলে স্বাবলম্বী হওয়ার মতো কার্যক্রম। কাজে স্বাবলম্বী হতে গিয়ে যে কাজগুলো করা দরকার তার সবই করার চেষ্টা করছে। কাজে আমরা মানুষের মানে সকল দিক বিবেচনা করে এটা সম্ভব নয় বলেই এটা করা হয়েছে। প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন ভর্তুকি দিতে হবে আমাদের এই তেলে। এই তেলে, যে তেলে আমরা এখন আনছি, 2টো যুদ্ধ আমরা মোকাবিলা করেছি এই সরকারের বসবারে দায়িত্ব নেওয়ার পর থেকে। 2টো যুদ্ধ, একটা ইউক্রেনের যুদ্ধ তো আসেই, যেখান থেকে তেল আসে কম আসে, তারপরে আছে এই ইরানের যুদ্ধ, এবং ইরানের যুদ্ধ এর সাথে আছে গাজার যুদ্ধ। কাজে এই যে সকল মানুষের একটা বিপর্যয় সমগ্র বিশ্বব্যাপী। আমাদের তেলের কথাই বলি, তেল তো আমাদের সৃষ্ট কিছু না, আমরা এই সমস্যা নিয়েই বসেছি গভর্নমেন্টে। তারপর দেখেন অনেক দিন ধরে আমরা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করছি। যেদিন তেলের দাম বেড়েছে, পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, সেই দিন 85টি দেশে 85 কান্ট্রিসে একবারে তেলের দাম বাড়িয়েছে, আশেপাশে সবাই দাঁড়িয়েছে, আমরা বাড়াইনি। কাজে এইটা হলো আমাদের সাফল্য এবং আমাদের চেষ্টা।
আর শুরুতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে তার নীতি দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আজকে 40 বছরের মধ্যে, গত 40 বছরের মধ্যে আজকে আমাদের জাতিসংঘে আমরা ইলেকশন করে পাশ করেছি এবং আমাদের সভাপতি হয়েছে বাংলাদেশকে, আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্টার। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী নেতৃত্ব এবং কূটনীতিতে তার সাফল্য এটা প্রমাণ করে। এরপরে আমরা আলোচনা করেছি এরপরে বিদ্যুতের পরে এখনো 25,000 কোটি এই তেল এবং বিদ্যুতে ভর্তুকি দিতে হবে, সে কাজ চলছে, চেষ্টা করছে। এরপরে আমার মানে আইন মন্ত্রণালয়ে আমরা কথা বলেছি, আইন মন্ত্রণালয় তিনিও প্রেজেন্টেশন দিয়েছেন। রমেশ হত্যা মামলা আপনারা অনেক শিশু ধর্ষণের ব্যাপারে কার্যক্রম করছে এবং সেগুলো যাতে কমব্যাট করে। একটা দেশে 20 কোটি মানুষ, আমরা তো প্রত্যেকটা মানুষকে মানে চেষ্টা করছি যে যাতে আইন শৃঙ্খলা একটা নিয়ন্ত্রণ থেকে ডেটারেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং সব মানুষ যেন আইনকে মানে, সে ঘন্টা কার্যক্রম চলছে। রামিসা অত্যন্ত স্পর্শগত এবং মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন, যে মানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন এখানে, এবং তিনি পৃথিবীতে আপনারা জানবেন যে পৃথিবীতে মানে এই এত অঞ্চলে স্বল্পতম সময়ের মধ্যে যে বিচার হবে সেটা হলো রমেশের বিচার। আগামীকালকে তার রায় হবে এবং 7 দিন মানে 7 দিনেই বিচার আচার হয়ে 1 মাসের মধ্যে তার রায় হচ্ছে এই রমেশ হত্যা মামলা। কাজে এইটা একটা পরিধানযোগ্য হবে এবং এটা একটা মানে আপনাদের এক্সাম্পলারি একটা সিদ্ধান্ত হবে বাংলাদেশের আইন ব্যবসা বা আইনের ক্ষেত্রে। একই সাথে তনু হত্যার মামলা আসামি গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন, সেটা তো গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এবং সে 164 করেছে এবং স্বীকারোক্তি দিয়েছে। কাজেই এবং বিচার কাজ শুরু হবে, আরও লোক গ্রেপ্তার হবে। কাজে এই কার্যক্রমে আমরা হাত দিয়েছি। আমাদের একটা জিনিস বুঝবেন আপনারা, আমাদের ইচ্ছা আছে কিনা, আপনারা গুরুত্ব দেবেন আমাদের ইচ্ছা আছে কিনা, আমরা অনিচ্ছাকৃত অথবা পারপাসলি আমরা কোনো কাজ করছি কিনা, চেষ্টা করছি দেশের মানুষের কল্যাণের জন্য। এরপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রেজেন্টেশন দিয়েছেন। সময়ের স্বল্পতার কারণে তিনি বেশি প্রেজেন্টেশন দিতে পারেন নাই। তিনি একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, দেশে চাঁদাবাজের কোনো জায়গা নেই, চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয় আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই মানে অসুবিধায় মানে তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। হ্যাঁ, এবং দলের লোক হলেও কোনো মাফ হবে না। তিনি খুব পরিষ্কার করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটাকে সায় দিয়েছেন।